কি এমন ঘটেছিল যার কারণে ভারতের 25 কোটি কৃষক রাস্তায় নেমে ভয়ঙ্কর আন্দোলন শুরু করেছিল? আর জর্জ ফ্লয়েড নামক একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির কারণে তোলপাড় হয়েছিল সারা বিশ্ব। এবং চীন সরকার কেন এক রাতেই হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল? আর আমেরিকার 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বাজে উক্তির কারণে আমেরিকা সহ সারা বিশ্বে শুরু হয়েছিল ব্যাপক আন্দোলন। এবং সবশেষ বাংলাদেশের নিরীহ ছাত্রদের হত্যার মাধ্যমে কিভাবে শুরু হয়েছিল সরকার পতনের ভয়ঙ্কর গণ আন্দোলন। তো সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ভয়ঙ্কর আন্দোলনগুলোর ব্যাপারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং তথ্যপূর্ণের সাথেই থাকুন। নাম্বার 7, এই আন্দোলনটির জন্য পুরো 250 মিলিয়ন মানুষকে রাস্তায় নামতে হয়েছিল। হ্যাঁ, পুরো 25 কোটি মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলেছিল। আর আন্দোলনটি ছিল ভারতের কৃষকদের সাথে সরকারের করা নতুন 3টি কৃষি ল বা আইনের বিরুদ্ধে। মানে উক্ত 3টি আইন পাশ হলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পেত না এবং বড় বড় কর্পোরেট সংস্থাগুলোর হাতে কৃষকরা জিম্মি হয়ে পড়ত। যার ফলে 2020 সালের সেপ্টেম্বর মাসে কৃষকরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন শুরু করে। এতে ভারতের হাজার হাজার কৃষক, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষকরা দিল্লি সীমান্তে এসে অবস্থান নেয়। এবং সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এই আন্দোলনটি পুরো 1 বছরেরও বেশি সময় ধরে চলেছিল। তারপর 2021 সালের ডিসেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার বা বাতিল ঘোষণা করেন। তবে এই আন্দোলনটি কেবল ভারতেই নয়, বরং সমগ্র বিশ্বের কৃষকদের হৃদয়ে গভীর দাগ কেটেছিল। নাম্বার 6, ব্ল্যাক লাইভস ম্যাটার নামের এই আন্দোলনটি শুরু হয় জর্জ ফ্লয়েড নামক একজন আফ্রিকান আমেরিকান ব্যক্তির কারণে। হ্যাঁ, আন্দোলনটির মূল কারণ ছিল বর্ণবাদ বা মানুষের গায়ের রঙের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে। আসলে 2020 সালের 25শে মে একজন আমেরিকান শ্বেতাঙ্গ পুলিশ জর্জ ফ্লয়েডকে কোনো কারণে গ্রেফতার করে। আর গ্রেফতার করার সময় তার গলায় প্রায় 9 মিনিট ধরে হাঁটু দিয়ে চেপে ধরে থাকে, যার ফলে শ্বাসরোধ হয়ে জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘটে। আর এ ঘটনার ভিডিও মুহূর্তেই অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার কারণে এর প্রতিবাদ স্বরূপ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে। বর্ণবাদ, পুলিশের নির্মম বর্বরতা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে জোর গলায় আওয়াজ তোলে। এমনকি এই আন্দোলনটি আমেরিকার গণ্ডি পেরিয়ে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ প্রায় সব দেশেই ছড়িয়ে পড়ে। প্রত্যেকটি দেশের মানুষ প্রতিবাদের ঝড় তোলে এবং এই আন্দোলনের ফলে বিশ্বজুড়ে বর্ণবাদ এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি শিল্প, সংস্কৃতি এবং সংখ্যালঘুদের সুরক্ষার জন্য নতুন অনেক আইন পাশ হয়। আর হ্যাঁ, এই আন্দোলনটি বিশ্বের ইতিহাসে অনেক বড় একটি আন্দোলন ছিল। নাম্বার 5, চীনের তিয়ানআনমেন স্কয়ার আন্দোলন ছিল কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে এক বিশাল ছাত্র আন্দোলন। সরকারের ব্যাপক দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং মত প্রকাশের স্বাধীনতা না থাকার কারণে চীনের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ জন্মাতে শুরু করে। বিশেষ করে এই অবস্থার জন্য ছাত্র সমাজ ব্যাপকভাবে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। চীনের তিয়ানআনমেন স্কয়ার একটি বিশাল ঐতিহাসিক স্থান। 1989 সালের 4 জুন রাতের বেলা এই স্থানেই ছাত্রছাত্রীরা আন্দোলনের উদ্দেশ্যে অবস্থান নেয়। শুধু ছাত্রছাত্রী নয়, বরং তাদের সাথে যোগ দেয় সাধারণ শ্রমিক, বুদ্ধিজীবী এবং সাধারণ পেশার মানুষ। আন্দোলনে যোগ দিয়ে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিল, কিন্তু হঠাৎ করে চীনা সামরিক বাহিনী ট্যাঙ্ক এবং অস্ত্র নিয়ে তাদের উপর হামলে পড়ে। তারা নির্মমভাবে গুলি চালাতে থাকে এবং নরকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যায়। রক্তে রঞ্জিত হয়ে যায় রাজপথ। হাজার হাজার ছাত্র এবং নিরীহ মানুষ সেই রাতে প্রাণ হারায় এবং অনেক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ তীব্র নিন্দা জানায় এবং চীনের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কিন্তু সবথেকে দুঃখজনক ব্যাপার হলো, অত্যন্ত জঘন্যতম এ কাজ করার পরও তারা অত্যাচারী সরকারের পতন ঘটাতে পারেনি। নাম্বার 4, 2007 সালে মায়ানমার ছিল সামরিক বাহিনীর কঠোর শাসনের আওতায়। সামরিক সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে সেখানকার জনগণকে পড়তে হয়েছিল চরম ভোগান্তিতে। বিশেষ করে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদ স্বরূপ 2007 সালের সেপ্টেম্বর মাসে হাজার হাজার মানুষ আন্দোলনের উদ্দেশ্যে রাস্তায় নেমে আসে। শুধু সাধারণ মানুষই নয়, তাদের সাথে যোগ দেয় মায়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। মায়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা হলেন সেখানকার মধ্যে সব থেকে সম্মানিত এবং প্রভাবশালী ব্যক্তি। তারা আন্দোলনে যোগ দেওয়ার পর আন্দোলন আরো জোরালো হয়। তো তারা সবাই মিলে শান্তিপূর্ণভাবে সরকারের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছিলেন। কিন্তু সামরিক সরকার আন্দোলনকে কঠোরভাবে দমনের জন্য আন্দোলনকারীদের উপর সামরিক বাহিনী এবং পুলিশ লেলিয়ে দেয় এবং ভিক্ষুদের গ্রেফতার করে বিভিন্নভাবে নির্যাতন করে। এ ঘটনায় শত শত মানুষ নিহত হয় এবং হাজার হাজার মানুষ গ্রেফতার হয়। তবে এ ঘটনার পর বিশ্বব্যাপী মায়ানমারের সামরিক বাহিনীর উপর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়। নাম্বার 3,
এইবার যে আন্দোলনের বিষয়ে বলবো সেটি ছিল নারীদের অধিকার নিয়ে। উইমেন্স মার্চ নামের আন্দোলনটি 2017 সালের 21 জানুয়ারি সংগঠিত হয়েছিল, যেখানে প্রায় 5 লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। তবে আন্দোলনটিকে সমর্থন জানিয়ে আমেরিকার অন্যান্য শহর তথা বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন একই দিনে মিছিল বা আন্দোলন করেছিল। হিসাব অনুসারে বিশ্বজুড়ে প্রায় 670টিরও বেশি স্থানে নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের জন্য এই প্রতিবাদ মিছিল বা আন্দোলন হয়েছিল। আর এই আন্দোলনে সারা বিশ্বে প্রায় 5 মিলিয়নের মতো মানুষ অংশগ্রহণ করেছিল। তবে আজব বিষয়টি হলো আন্দোলনটি আমেরিকার 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরের দিনে অনুষ্ঠিত হয়েছিল। কারণ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় এবং নির্বাচনের পরে সে নারীদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে এবং ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন সময় যৌন হয়রানিরও অভিযোগ ছিল এবং তার প্রশাসনের কিছু প্রশ্নবিদ্ধ নিয়ম কানুন ছিল যেগুলো নারীদের অধিকার কেড়ে নিচ্ছিল। আর এসবের বিরুদ্ধেই এই আন্দোলনটি গড়ে ওঠে। আর এই আন্দোলনটি নারীদের অধিকার, সমতা এবং ন্যায় বিচারের জন্য শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস হয়ে থাকবে। নাম্বার 2, 2009 সালে ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে, যার ফলাফল হিসেবে ব্যাপক গণ আন্দোলন শুরু হয়, যা গ্রিন মুভমেন্ট নামে পরিচিত। আন্দোলনটি শুরু হয়েছিল বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী মীর হোসেন মুসাফির নেতৃত্বে। মুসাফির নির্বাচনী প্রচারণায় সবুজ ছিল মূল রং, আর এই সবুজ রংটি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। লাখ লাখ মানুষ ইরানের রাজধানী তেহরান সহ সারা দেশের রাস্তায় নেমে আসে। আন্দোলনের মূল দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক সংস্কার এবং সরকারের বিরুদ্ধে কারচুপির প্রতিবাদ। আন্দোলনটি শান্তিপূর্ণভাবে সংগঠিত হচ্ছিল। তবে সেই মুহূর্তে ক্ষমতাসীন সরকার আন্দোলনটি দমন করার জন্য জনগণের উপর পুলিশ ও নিরাপত্তা বাহিনী লেলিয়ে দেয়। পুলিশের গুলিতে অনেক মানুষ নিহত এবং আহত হয়। তাছাড়া অনেক বিক্ষোভকারীকে গ্রেফতারও করা হয়। নাম্বার 1, হ্যাঁ, আন্দোলনটি ছিল বাংলাদেশের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন, যেটা সারা বাংলাদেশের মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। আপনারা সবাই জানেন এই আন্দোলনটি শুরু করেছিল বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের উদ্দেশ্যে। অযৌক্তিক কোটা বাতিল করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে সরকারি বেসরকারি চাকরিতে নিয়োগ প্রাপ্তির উদ্দেশ্যে। কিন্তু এই যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকারি প্রশাসন অন্যায়ভাবে আমাদের ছাত্রছাত্রী ভাইদের উপর অতর্কিত হামলা চালায়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের বুকে পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করে। শুধু তাই নয়, পুলিশ বাহিনী অন্যায়ভাবে গুলি চালিয়ে দেশের বিভিন্ন স্থানে অনেক ছাত্র এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে, যার ফলে সারা বাংলার মানুষ একত্রিত হয়ে এক দফা দাবিতে গণ আন্দোলন শুরু করে দেয় সরকার পতনের জন্য। এর ফলে ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়। সরকারি মতে এই আন্দোলনে প্রায় 250 জন মানুষ প্রাণ হারায়। তবে আমরা সবাই জানি প্রাণহানির পরিমাণ এর থেকেও আরো অনেক বেশি ছিল। আমি মনে করি এ পর্যন্ত যতগুলো আন্দোলনের কথা শুনলেন তার মধ্যে সব থেকে দুঃখজনক এবং মর্মান্তিক আন্দোলন ছিল এটি, যা বাংলাদেশের ইতিহাসে আজীবন একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। তথ্যপূর্ণ পরিবারের পক্ষ থেকে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি, আর আশা রাখছি আমাদের এই সোনার বাংলাদেশ খুব দ্রুতই খাঁটি সোনায় রূপান্তরিত হবে। মুছে যাক সব গ্লানি, দুঃখ, রাগ, অভিযোগ, অভিমান, আর বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক দেশপ্রেম। এই সকল তথ্যগুলো তো আপনি জেনে গেলেন, কিন্তু আপনি কি জানেন সবার প্রিয় এই ম্যাগি বা নুডলস কি প্রথম দিকে আসলে রাবার থেকে তৈরি হয়েছিল? আর প্লেন বা বিমানের চালকরা কি এমন অপরাধ করে যার জন্য শাস্তি হিসেবে তাদের পিছনে এভাবে ব্যাট দিয়ে মারা হয়? এবং এই গোল বলের মতো দেখতে জিনিসটা আসলে কি, এটা জানলে আপনি অনেক অবাক হয়ে যাবেন। আর কেন এই সাধারণ বাল্ব পরিবর্তন করার জন্য সার্ভিসম্যানকে পুরো 1 কোটি টাকা বেতন দেওয়া হয়? এবং কেনই বা দুবাই শহরে এটিএম মেশিনগুলোতে টাকার পরিবর্তে স্বর্ণ বের হয়? ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।